নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমি আজ গল্প পড়ছি প্রেতনির মাঠ। শিশির মজুমদারের লেখা। শ্রাবণী পূর্ণিমার রাত, চাঁদের আলোয় ধপধপ করছে সমস্ত মাঠ। যেন পাট ভাঙা একটা সাদা চাদর। জ্যোৎস্নায় ভরা নীল আকাশটা মিটিমিটি হাসছে। তারাগুলির শোভা আর কিছুটা ম্লান। ইতস্তত দু একটা সাদা মেঘ আকাশের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কদিন যাবৎ খরা যাচ্ছে। বর্ষায় রাস্তাঘাট, খালবিল, পুকুর ডোবা, নদী নালা শুকিয়ে উঠেছে। এরকম খরা চাষের পক্ষে ভালো নয়। এরকম ৭-৫ ভাবতে ভাবতে নিঝুম মাঠটার চারদিক দেখতে দেখতে মেঠো পথ দিয়ে চলছি আড়াইপুরের দিকে। ওখানে আমার বাড়ি। মস্তাকপুরের প্রজারা এই রাতে আমায় একলা ছাড়তে চাইছিল না, কিন্তু উপায়ও ছিল না। আমার ফিরতেই হবে বাড়িতে, নইলে মা কান্নাকাটি করে একখানা করবে। সরু মেঠো পথটা মস্তকপুর থেকে বেরিয়ে আড়াইপুরে গিয়ে মিলেছে। বাদিক মাইল দেড়েক হাঁটলে পরে আড়িয়াল খাঁ নদী। ডান হাতে এখান থেকে মাইল খানেক গেলে হাটখোলার গোরস্থান। বহু মুসলমানদের মৃতদেহ ওখানকার মাটির তলায় চাপা পড়ে আছে। বেশ খানিকটা পথ পার হয়ে এসেছি, আর মাইল আড়াই পথ বাকি। যেভাবে হাঁটছি, ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাব বাড়ি। মনে মনে একটা গানের কলি ভাজবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই মনে আসছে না। হয়তো ভীষণ নির্জনতাই এর কারণ। চারদিক কেমন বিষণ্ণ বিষণ্ণ। আড়িয়াল খাঁর কুলকুল বয়ে যাওয়া স্রোতের শব্দ ক্ষীণ হলেও বাতাস বয়ে নিয়ে আসছে কানে। আর কোনো শব্দ কোথাও নেই। বিরাট মাঠের পথিক আমি শুধু একা। এখন মনে পড়ছে রশিদদের কথা। সে বলেছিল, ছোট কর্তা, জাওনের কাম নাই এত রাত্তিরে, এই মাঠটা ভালো না। আমি উত্তরে বলেছিলাম, উপায় নেই রশিদ, যেতেই হবে। তুমি তো আমার মাকে জানো, ভীষণ কান্নাকাটি শুরু করবেন। আর দিব্যি জ্যোৎস্না রাত, দেখতে দেখতে মেরে দেব পথটা। ওরা আমায় এগিয়ে দিতে এসেছিল মাঠ পর্যন্ত। হয়তো শেষ পর্যন্ত আমায় বাড়িই পৌঁছে দিত, আমি যদি না ওদের ধমক দিতাম। মনে পড়ে, দিদিমা একবার বলেছিলেন, অপু, যদি কখনো ভয় টয় পাস, তবে তক্ষুনি আওড়াতে শুরু করবি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, করবে আমায় কি? আমি দিদিমার কথা শুনে তখন হেসেছিলেন। হাঁটতে হাঁটতে নানা কথাই মনে পড়েছে। একটু যেন কেমন লাগছে।
দিদিমার মন্ত্রটা মনে পড়েছে। হঠাৎ সেই দারুণ নিস্তব্ধতা ভেদ করে জেগে উঠল শেয়ালের হুক্কা হুয়া ডাক। থমকে দাঁড়ালাম, গাটা যেন কেমন ছমছম করে উঠল। দিনের বেলায় এ মাঠ দিয়ে বহুবার যাতায়াত করেছি, কিন্তু এই রাতে এই প্রথম। মন চাঙ্গা করে নিয়ে আবার চলতে শুরু করলাম। রেডিয়াম দেওয়া ঘড়ির দিকে চোখ পড়তে চমকে উঠলাম। 8:30টায় বেরিয়েছি পথে, এখন রাত 10:30। তবে কি দিগভ্রম হলো? মনে পড়ল বাবার কাছে শোনা কানওয়ালার কথা। পথ ভুলিয়ে দেয় সে, তারপর পথ ভোলা লোকের বুকের রক্ত শুষে খায়। আমি কি শেষে তারই কবরে পড়লাম? আড়িয়াল খাঁর কুলকুল সুর ঠিক আগের মতোই ভেসে আসছে। ফুরফুরে বাতাসেও বন্ধ হয়ে যায়নি। সাদা মেঘগুলো আকাশের এক কোণে জটলা করছে এখন। চাঁদ যখন তৃপ্তির হাসি হাসছে, যতদূর তাকানো যায় গাছহীন জনহীন ধুধু মাঠ আর মাঠ। হঠাৎ অদূরেই ও কি কালো কালো ছায়া ছায়া কয়েকটা চার পেয়ে জন্তুর মতো। একটা দুর্গন্ধে বাতাস যেন ভারী হয়ে উঠছে। নাকে রুমাল চাপা দিলাম। কাছাকাছি আসতেই বুঝতে পারলাম ব্যাপারটা। কতকগুলো শেয়াল। আমার সাড়া পেয়েই ওরা একটু চমকালো। খ্যাক খ্যাক করে উঠল কয়েকটা। ওরা যেন বলতে চাইল, এই ফাঁকা মাঠে কে আমাদের এই সুন্দর ভোজে বাগড়া দিতে এলো? কয়েকটা পালালো। ওদের খাদ্যবস্তুর দিকে নজর পড়ল, আর সঙ্গে সঙ্গে বুকটা হাতুড়ি পেটার মতোই ডিপডিপ করে উঠল। চোখের তারা দুটো যেন অবশ হয়ে এলো। সামনে একটা অর্ধভুক্ত মেয়ে মানুষের মৃতদেহ। সর্বনাশ! তাড়াতাড়ি পা চালিয়ে ওখান থেকে এগিয়ে চলি। বেশ খানিকটা এগিয়েছি। একটু নির্মল বাতাস নেওয়ার জন্য নাক থেকে রুমালটা সরালাম, কিন্তু কই, সেই উগ্র গন্ধটা যেন এখনকার বাতাসেও চেপে রয়েছে। তাড়াতাড়ি নাকে রুমাল চাপা দিয়ে আরও খানিকটা এগোতেই মনে হলো পেছনে কে যেন আসছে। ঘাড় বেঁকিয়ে পেছনে তাকালাম, ঠিক কেউই নজরে এলো না। দৃঢ় পায়ে আবার এগোচ্ছি। এবার মনে হলো ঠিক পেছনে কেউ আসছে। পেছন ফিরে তাকালাম, একজন মানুষের মতো মনে হলো। এত রাতে মানুষ? মূর্তিটা কাছাকাছি আসতে দেখি সাদা
কাপড় পরা একটি মেয়ে মানুষ। দেখেই বুকের রক্ত ছল্লাদ করে উঠল। যুক্তিতর্ক দিয়ে নিজের মনকে বোঝাতে চেষ্টা করি, হয়তো আমারই মতো কেউ। কিন্তু এত রাতে মেয়ে মানুষ কেন? প্রশ্নটা মনের মধ্যে খচখচ করে। সাদা কাপড় জড়ানো মেয়ে মানুষটা আমার থেকে বেশ খানিকটা দূরে এসে দাঁড়ালো। একটা ক্ষীণ কণ্ঠস্বর যেন আমায় প্রশ্ন করলো, ভয় পেয়েছেন? আমি একটা জবাব দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মনে হলো গলাটা যেন কিসে চেপে ধরেছে। মূর্তিটাও ক্রমশ এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে হঠাৎ, একেবারে হঠাৎই বলতে হবে, আমি যেন লাফিয়ে উঠলাম। দৌড়তে লাগলাম দিক বিদিক শূন্য হয়ে। কতক্ষণ দৌড়েছিলাম জানি না। চোখ মেলে দেখি আমার মুখের দিকে কজন মুসলমান মাঝি উদ্বিগ্নভাবে চেয়ে আছে। প্রথমটার মনে হলো জ্যোৎস্না প্লাবিত মাঠে শুয়ে আছি। তারপর মাঝিদের কর্তা বলে ডাকে ধীরে ধীরে সংবিত ফিরে এলো। শুনলাম মস্তকপুরে রয়েছি আমি, আড়িয়াল খাঁ নদীতে নৌকোর ওপরে। ওরা নানা জনে নানা কথা জিজ্ঞাসা করল। কি যে আবল তাবল উত্তর দিয়েছিলাম তা মনে নেই। রশিদ মিয়ার নাম করতে ওরা তাকে ডেকে এনেছিল। সে আমায় ওই অবস্থায় দেখে হাউমাউ করে কেঁদে বলেছিল, কর্তা, তখনই মানা করেছিলাম যাইতে। কিন্তু আমার কাছে আজও সে ঘটনা কেমন যেন অস্পষ্ট স্বপ্নের মতো মনে হয়। সত্যি কি অলৌকিক কিছু আছে, নাকি আমারই দুর্বল মনের গভীরে কতগুলো ভয় দানা বেঁধে ওই সব রহস্যময় ব্যাপার গড়ে তুলেছিল? তবে আমি কেন ঠিক সময় বাড়ি পৌঁছতে পারিনি? আড়ইপুরের দিকে যাত্রা শুরু করে কিভাবে তার ঠিক উল্টো দিকে মস্তকপুরে পৌঁছুলাম